সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের 135 থেকে 143 ধারা পর্যন্ত। এই 135 থেকে 143 ধারার ভিতর আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় পাবো। আমরা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করব ক্লাসটি এবং সাথে সাথে আমরা বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করব এবং প্র্যাকটিস হিসেবে আমরা এগুলোকে খাতায় লেখার অভ্যাস তৈরি করব। তো দেখেন 135-এ বলা আছে সাক্ষীগণকে উপস্থিত করা এবং সাক্ষ্য গ্রহণ করা। এটা একটা সাধারণ নিয়ম, সাক্ষ্য আইনের একটা সাধারণ নিয়ম। আমাদের পরীক্ষাতে আসবে না, জাস্ট আমাদের জেনে রাখা দরকার যে সাক্ষ্য আইনে বলতেছে যে আমাদের যে সাক্ষী আছে তাদেরকে আদালতে আপনার হাজির করা হবে এবং হাজির করে তাদের জবানবন্দি গ্রহণ করা হবে এবং সেই ক্ষেত্রে তাদেরকে জেরাও করা যেতে পারে। তবে এই ক্ষেত্রে যে নিয়মটা ফলো করা হবে আমাদের দেওয়ানি কার্যবিধি এবং হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধি, এই দুটা কার্যবিধি আমাদেরকে ফলো করতে হবে। যদি এই ধরনের কোনো বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ না থাকে সাক্ষী হাজিরকরণের বিষয়ে, সাক্ষ্য গ্রহণ করার বিষয়ে, তবে আদালত তার বিবেচনায় যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এটা একটা আদালতের ক্ষমতা আর কি। এরপর একটা আদালতের ক্ষমতা, বিশাল ক্ষমতা একটা, এটা হচ্ছে বিচারক সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন, ধারা 136। এর মানে হচ্ছে আমরা আদালতের সামনে উপস্থাপন করি, প্রাসঙ্গিক বিষয় উপস্থাপন করি, আবার বিচার্য বিষয় উপস্থাপন করি। ঠিক ওই জায়গা থেকে কোনটাকে তিনি আমাদের সাক্ষ্য হিসেবে গ্রহণ করবেন। অনেক ধরনের সাক্ষ্য আদালতের সামনে উপস্থাপন করা হয়, সেখান থেকে কতটুকু কোন বিষয়টা গ্রহণ করবেন এটা একমাত্র সিদ্ধান্ত গ্রহণ করবে আদালত। এই কথাটাই বলা আছে আমাদের 36 ধারাতে, 136 আর কি। তারপর রয়েছে আমাদের 137। 137 ধারাতে আমাদের তিনটা বিষয় আছে: জবানবন্দি, জেরা এবং পুনর্জবানবন্দি। এখন জবানবন্দি বলতে আপনি কি বুঝেন? জবানবন্দি বোঝানো হয় যখন কোনো সাক্ষীকে আদালতে হাজির করা হয় তখন তাকে যখন প্রথমবার জিজ্ঞেস করা হয় এবং সেই প্রেক্ষিতে ওই ব্যক্তি যা বলে সেটার নাম হচ্ছে জবানবন্দি। বিপরীতে বিরুদ্ধ পক্ষ জবানবন্দির পরে যখন জিজ্ঞেস করে তখন যে বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন করে তাকে কলা কৌশলে জিজ্ঞাসাবাদ করে সেটার নাম হচ্ছে জেরা। জেরার পরে যে পক্ষ সাক্ষীকে হাজির করছিল সেই পক্ষ যদি মনে করে সাক্ষীকে আরো কিছু বিষয় তারা জিজ্ঞাসাবাদ করবেন, তখন তাকে যদি জিজ্ঞেস করা হয় সেই প্রেক্ষিতে সাক্ষী যা বলে সেটা হচ্ছে পুনঃ জবানবন্দি। সহজ ভাষায় বলতে গেলে আমাকে ধরেন আপনার পক্ষে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে, আপনার পক্ষের আইনজীবী বা আপনারা যখন আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবেন আমি যা বলবো সেটা হলো জবানবন্দি। বিপরীতে বিপরীত পক্ষ যখন আমাকে সেখানে যুক্তি খণ্ডনমূলক কোনো প্রশ্ন করবে সেটার নাম হবে জেরা। জেরা করা শেষ, এখন যে পক্ষ আমাকে নিয়ে আসছিল সেই পক্ষ যদি আমার কাছ থেকে আরো বিষয় জানতে চাই সেটার নাম হবে পুনর্জবানবন্দি। তবে আইনে পুনর্জেরা নামে কোনো শব্দের অস্তিত্ব পাওয়া যায়নি। এরপর আমাদের 138 ধারায় রয়েছে সাক্ষ্য গ্রহণের নিয়ম। এখানে সাক্ষ্য গ্রহণের যে নিয়ম বা ক্রম যেটা আছে আর কি, সিরিয়াল মেনটেনটা এটা কিভাবে হবে, এখানে মূলত হয়েছে প্রথমে হইতে হবে জবানবন্দি। জবানবন্দি শেষ, এখন যদি বিরুদ্ধ পক্ষ ইচ্ছে করে তাহলে তিনি সাক্ষীকে জেরা করতেও পারেন, নাও করতে পারেন, তার একান্ত ব্যাপার। যদি তারা জেরা করেন তাহলে জেরা করতে পারবেন। জেরা করার পর যে পক্ষ হাজির করছিল সেই পক্ষ ইচ্ছে করলে এখন সাক্ষীর আবার পূর্ণ জবানবন্দিও নিতে পারেন। এই প্রক্রিয়াটা বলা আছে আমাদের 138-এ। ধারা নাম্বার 139, এখানে বলা আছে দলিল উপস্থাপনের জন্য আহত ব্যক্তির জেরা। অর্থাৎ একজন ব্যক্তিকে দলিল উপস্থাপনের জন্য নোটিশ দেওয়া হয়েছে বা সমন দেওয়া হয়েছে, ওই ব্যক্তি নোটিশ মোতাবেক তারিখ মোতাবেক দলিল আপনার সামনে নিয়ে আসছে, আপনি বলতে আদালতের সামনে নিয়ে আসা হয়েছে। এখন ওই ব্যক্তি দলিল নিয়ে আসা হয়েছে বা কাউকে দ্বারা পাঠানো হয়েছে, অর্থাৎ দলিল নিয়ে যদি কোনো ব্যক্তি আদালতে হাজির হয় সে নোটিশ মোতাবেক, যে নোটিশটার কারণ ছিল দলিল উপস্থাপন করা, দলিল উপস্থাপন করছে, জাস্ট এইটুকুই এনাফ। তিনি দলিল হাজির করছেন কিনা এইটুকুই হলো দেখার মতো বিষয়। সে ব্যক্তি দলিল হাজির করার পর এবার তাকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা যাবে না। যদি ওই ব্যক্তিকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে হয় তাকে তবে আলাদাভাবে সাক্ষী হিসেবে ডাকতে হবে। সাক্ষী হিসেবে ডেকে তারপর তাকে এখানে জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি যেটা খুশি সেটা আপনার করা যাবে। কিন্তু একজন ব্যক্তিকে দলিল হাজির করার জন্য বলা হলে সে ব্যক্তি দলিল হাজির করছে, বাস এনাফ, তাকে আর সাক্ষী হিসেবে কোনো প্রশ্ন করা যাবে না। এরপর রয়েছে আমাদের 140 ধারা। 140-এ রয়েছে চরিত্র সম্পর্কে জেরা। আমাদের যে চরিত্র আছে এগুলো প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হয়ে থাকে সাক্ষ্য আইনের 52 থেকে 55 ধারায় আমরা দেখছি। এখন এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জেরা করার কোনো বিধান আছে কিনা? হ্যাঁ, এটা আছে। চরিত্র সম্পর্কে জেরা
এবং পুনর্জবানবন্দি করা যাবে, এটা সুস্পষ্টভাবে ক্লিয়ার করা হয়েছে সাক্ষ্য আইনের 140 ধারাতে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের ইঙ্গিতবাহী প্রশ্নতে। ইঙ্গিতবাহী প্রশ্ন সাক্ষ্য আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইঙ্গিত কথাটার মানে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, এখানে একটু একটা হিন্টস দেওয়া থাকে, হিন্টস যে আপনি কি শুনতে চাচ্ছেন বা কি শোনাতে চাচ্ছেন, এইটার হিন্টস আপনার এই প্রশ্নের ভিতরে দেওয়া থাকবে। অর্থাৎ প্রশ্নকারী যে উত্তরটা আশা করেন সেই ধরনের উত্তরের কোনো ইঙ্গিত যখন প্রশ্নের ভিতরে দেওয়া থাকে, সেই প্রশ্নটাকে বলা হয় ইঙ্গিতবাহী প্রশ্ন। আশা করি বুঝতে পারছেন। এই যে সংজ্ঞাটা, এটা দেওয়া আছে আমাদের 141 ধারায়। এখন আপনি ইচ্ছা করলে কি সব ক্ষেত্রে কি ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবেন? না, আপনি সব ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবেন না। এই কথাটা 142 ধারাতে স্পষ্ট এবং ক্লিয়ার ভাবে এখানে বলে দিছে। কি বলছে যে বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি করেন তবে জবানবন্দি এবং পুনর্জবানবন্দি গ্রহণ করে আদালতে অনুমতি ব্যতীত তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। তার মানে সহজ অর্থে আমরা বলতেছি, একজন ব্যক্তি যখন জবানবন্দি দিতে থাকে বা পুলিশ জবানবন্দি দিতে থাকে তখন তাকে আপনার ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না। তাহলে সেটা কখন যাবে, সেই কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, এই বিষয়টা আমাদের 143 দ্বারাই কিন্তু সুস্পষ্ট ক্লিয়ার ভাবে বলা আছে। যখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, জেরা করার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, অর্থাৎ যখন জবানবন্দি গ্রহণ করা শেষ তার পরিপ্রেক্ষিতে যখন তাকে বিভিন্ন প্রশ্ন করা হবে, অর্থাৎ জেরা করা হবে, জেরার সময় তাকে কৌশলে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। কিরকম? আমরা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করার জন্য তাকে আমরা যে বলতে পারি যে আপনি যে ওইখানে দাঁড়িয়েছিলেন, ওখানে যে একটা আম গাছ ছিল, আপনি কি দেখছেন না সেটা? তখন সাক্ষী বলবে যে হা অথবা না। যদি সাক্ষী বা বিপদে পড়ে গেল কি বলবে? যদি বলে হা, আর যদি বাস্তবে এখানে না থাকে তাহলে সাক্ষী মিথ্যা বলতেছে। আর যদি বলে না, আর তাহলে বাস্তবে যদি ওখানে থাকে তাহলে আপনার সাক্ষী এখন ফেঁসে যাবে। মূলত ইঙ্গিতবাহী প্রশ্নের বিরাট একটা গুরুত্ব বহন করে। একজন সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসনের ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্নের বিরাট ভূমিকা রাখে। তার মানে আমরা বুঝতে পারলাম, যখন আমরা জেরা করব, জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবো, জবানবন্দি এবং পুনর্জবানবন্দির সময় আমরা করতে পারবো না, তবে বিশেষ ক্ষেত্রে সেটা করা যায় অনুমতি সাপেক্ষে। তো এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। আর সাক্ষ্য আইনের কত থেকে পড়লাম আমরা আজকে, মনে আছে আপনাদের? 135 থেকে 143 ধারা পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।